প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করেছি আমাদের নিয়মিত আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন সঞ্জয় চৌধুরী। উনি একজন কবি, লেখক, পরিবেশবিদ এবং চিত্রশিল্পী, সেই সাথে একজন কণ্ঠশিল্পী। আমরা আজকে তার সাথে কথা বলবো। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। সঞ্জয় দা, রেডিও সারাবেলায় আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। আগে বলেন, কেমন আছেন আপনি? শুভেচ্ছা সবাইকে, আপনাকেও, রেডিও সারাবেলাকেও। আমি দারুণ আছি, চমৎকার আছি। আচ্ছা, আমরা প্রতিবার যে অতিথিদেরকে নিয়ে এসি তার মুখ থেকে আমরা একটু তার পরিচয় শুনি। আপনার মুখ থেকে একটু আপনার পরিচয়টা যদি সংক্ষেপে একটু বলেন। আচ্ছা, আমি সঞ্জয় চৌধুরী। আমার জন্ম বা আমার বাড়ি মূলত কুড়িগ্রামে, বেড়ে ওঠা সেখানেই। আর আমি পড়ালেখা করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আর এখন আছি গাইবান্ধায় এসকেএস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে দায়িত্বরত আছি। আর এই আপনার বিষয়টা কি ছিল, সাবজেক্ট? আমি অনার্স এবং মাস্টার্স ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এখনো আপনি সেই সাবজেক্টে? সেই আমি ভূগোলের এসকেএস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে চাকরি করছেন। জি জি। কতদিন হলো আছেন গাইবান্ধায়? আমি তো তাও 2 বছর হয়ে যাচ্ছে আর কি। তো আপনার তো আমি শ্রোতা বন্ধুদের কাছে অনেক তথ্য দিয়ে দিলাম। কোন বিষয়গুলো নিয়ে আগে কথা বলবো বলেন? যেমন আপনি একজন পরিবেশবিদ, আপনি একজন চিত্রশিল্পী, আপনি একজন কণ্ঠশিল্পী, আপনি একজন কি বলবো যে গীতিকার বা কবিতা লেখেন এবং কবিতা পাঠ, আপনার ভাষায় পাঠ করেন। আমি আবৃত্তি যখনই বলি আপনি আবৃত্তি বলে দেন না, আপনি বলেন যে আমি পাঠ করবো। তো আগে তাহলে আমি মনে হয় গান দিয়ে একটু শুরু করি। হ্যাঁ, না তা তো বটেই। আপনার সামনে হারমোনিয়াম আছে, আমাদের শ্রোতা বন্ধুরাও দেখছে যে সামনে একটি হারমোনিয়াম আছে। যাক, আজকের অতিথি নিশ্চয়ই গান গাইবে, এটি কিন্তু আমাদের একটি শ্রোতাদের প্রত্যাশা রয়ে যায়। তো যদি বলি গানের জগতে আপনার কীভাবে আসা শুরু, বা একটু যদি বলেন। আচ্ছা, গান। আপনার পরিবারে কে কে গান করে? আমার মা গান করতেন, এখন সে অর্থে করেন না। তো মায়ের কাছে দেখেছি যে তিনি ওই বৃষ্টির দিনে হারমোনিয়াম নিয়ে বসে নজরুল গীতি গাইতেন এবং আমার ভীষণ ভালো লাগতো। তখন আমি খুব অত্যন্ত, আমার শৈশব। হ্যাঁ, তো আসলে এই যে শুনে শুনে গানটার প্রতি আগ্রহ। আমার বাবা সঙ্গীত গাইতেন? মা নজরুল সঙ্গীত গাইতেন। আমার বাবা খুবই সঙ্গীত প্রিয় একজন মানুষ। হ্যাঁ, ওই দেখা গেল যে তবলা খুব বেশি ভালো করতে না পারলেও এসে তবলায় বসে সাথে সাথে তাল দিচ্ছেন। ফলে এই ব্যাপারটা, আমার দাদু বেঁচে ছিলেন, তিনি একজন সঙ্গীত প্রিয় মানুষ, তিনিও রেডিও শুনতেন। তো রেডিও শুনলে আমাকে দেহতত্ত্ব গান যখন উনি শুনতেন কিংবা ভাওয়াইয়া গান শুনতেন, আমাকে কিন্তু ডাক দিয়ে নিতেন এবং ওখানেই তিনি তার মতো করে আমাকে গান শেখানোর একটা তার মানে প্রচেষ্টা ছিল আর কি। এখন তিনি নেই। তার মানে আপনি পারিবারিকভাবেই এই গানের জগতে চলে এসেছেন? জি জি, তাই তো, তাই না? যতটুকু। তো আপনি মূলত কি ধরনের গান করেন? আমি মূলত নজরুল গীতি খুবই পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত শুনতে ভীষণ ভালো লাগে, আর নজরুল গীতি গাইতেও আমার ভালো লাগে। তবে আধুনিক যে গানগুলো রয়েছে আর কি, একটু মেলোডি ধাঁচের যে আধুনিক গানগুলো, সেটা আমার, যেহেতু আমি একটু সুরের কাজ করি, গান লেখারও কাজ করি, ফলে এই ধারার গানগুলো কখনো আমি নিজেও লিখি, সুর করি, বা অন্য কোনো কারো লেখা থাকলে সেটাও সুর করি। আমি এখন যদি একটা গান শুনতে চাই, তাহলে কোন গানটি আপনি পরিবেশন করবেন? আচ্ছা, আমি আজকে কলেজে পড়াচ্ছিলাম, হঠাৎ জানালা দিয়ে দেখলাম যে আকাশ দারুণভাবে নীল এবং দারুণভাবে সাদা মেঘ, আর বাগান বিলাস তার মধ্যে একটা বেশ আলাদা আবহ তৈরি করেছে। তো বিষয়টা আমার ভালো লাগলো। তো তার মানে আপনি এখানে একাধারে আপনি কবির কবিত্ব, পরিবেশকে সমন্বয় করে আপনি অভিভূত হয়েছিলেন সেই সময়। একদম একদম, তাই তো বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই। এবং ভূগোল পড়াচ্ছিলাম, প্রকৃতি পরিবেশই পড়াচ্ছিলাম। তো আমি যে গানটি গাবো, এই গানটি হচ্ছে কবি ব্রজগোপাল রায়ের লেখা। তিনি বেশ ভালো গীতিকার, কবি। তো আপনার এলাকারই মানুষ তো? না, তিনি রংপুরেই, মানে তার কর্মজীবন, বা তিনি রংপুরেই তার মানুষ। তো ওনার লেখা গান, আমি যেহেতু রংপুর, বাংলাদেশ বেতার রংপুরে গান গাই, তো এই গানটি আমি কোনো এক সময় তার সুর করে গিয়েছিলাম, ফলে আমারই সুর করা গান এবং মৌলিক গানই আসলে। তো শরতে আসলে একটু এই মেঘের চিঠির গান গাই। এক মিনিট, আপনি কিন্তু তাহলে গীতিকারের সাথে সুরকার হিসেবে আমি সংযোজন করলাম। নিশ্চয়ই, যেহেতু আপনি শুরু করেছেন। শুরু হোক। হ্যাঁ জি। মেঘের খামে দিলাম চিঠি, হাওয়ার ডাকে উড়ে
বন্ধু তুমি কেমন আছো, কোথায় কোন সে দূরে, মেঘের খামে দিলাম চিঠি, হাওয়ার ডাকে উড়ে। বন্ধু তুমি কেমন আছো, কোথায় কোন সে দূরে। সুর কি তোমার সঙ্গী আজ হৃদয় ভাঙা গানে, উদাস বাঁশিরা খালিয়া কান্না ঝরা প্রাণে। সুর কি তোমার সঙ্গী আজ হৃদয় ভাঙা গানে, উদাস বাঁশিরা খালিয়া কান্না ঝরা প্রাণে। উড়ো খামের চিঠির পাতায় জানতে ইচ্ছে করে, বন্ধু তুমি কেমন আছো, কোথায় কোন সে দূরে। মেঘের খামে দিলাম চিঠি। গানটার অংশ বিশেষ গাইলাম। অসাধারণ, কি বলবো, আপনার গলার মধ্যে একটা কি বলবো যে ভরাট কণ্ঠ, এবং এটা আমি এটা যারা সঙ্গীত শিল্পী তারা হয়তো ভালো বলতে পারতো, একটা স্পেশালিটি আছে। আচ্ছা, ভরাট গলার যে সুর, এটি মানে কি বলবো যে যে কোনো দর্শকরা সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে যাবে। তো অনেকেই পছন্দ করেন, সেটা আমার কাছে খুবই ভালো লাগার। মানে খুব বেশি মানুষ পছন্দ করেন কিনা জানি না, তবে আমাকে বা আমার গানকে, আমি আপনার গান শুনলে আমার মনে পড়ে যায় নচিকেতার কথা, মনে পড়ে যায় সুমন কবিরের কথা, মনে পড়ে যায় অঞ্জন দত্তের কথা, কেন জানি। এখন বলুন তো কারণটা কি, আপনি কি তাদের গানও করেন? তাদের গান করি না, হয়তো তারাও গান রচনা করেন, আবার সুর করেন। হয়তো আমিও কোনো এক ক্ষেত্রে গান সুর করি বা রচনা করার ক্ষেত্রে কাজ করি, হয়তো কোনোভাবে বিষয়টা একটু রিলেট হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি তো হচ্ছে এই প্রজন্মের মানুষ। যদি বলি যে ধরেন আমাদের আগের প্রজন্ম, মধ্য প্রজন্ম বা প্রাচীনকাল, মধ্যযুগ আর আধুনিক যুগের সমন্বয়ে কি আপনি কিছু গান তৈরি করছেন? আমি এই গান তৈরির ক্ষেত্রে আমি সুরের সমন্বয় বা কথার সমন্বয়ের ক্ষেত্রে, হ্যাঁ, যেটার ক্ষেত্রে আসলে পৃথিবীতে তো সমস্ত সুরই রয়েছে, আসলে সম্পাদনা করা আর কি। হ্যাঁ, এটা নিজে তৈরি হয় না আসলে, আমি মানে সবাই আসলে মূলত সম্পাদনা করে, তো আমি সেই কাজটি করি। তো আসলে এটা হয়েছে হয়তো আমার প্রকৃতিতে যে ধারার সুর, আসলে আমি যে প্রকৃতির মানুষ, হয়তো সেগুলোই আমার মধ্যে আসে। এটা আসলে আপনি কি গাবেন অনুষ্ঠান করেছেন মোহনায়, আমি যতদূর জানি। আমি দুবার মোহনায় গান করেছেন। তাছাড়া রংপুরে বা কুড়িগ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, বা ঢাকায় গিয়েছি, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন সময় গিয়েছি, গান করেছি, বা এমনি বন্ধুদের আড্ডাতেও গান করেছি, ছাত্রছাত্রীদের নিয়ে মাঝে মাঝে বসে এমনি গান করি। রংপুর বেতারে আপনি তো লিস্টেড শিল্পী, তালিকাভুক্ত শিল্পী। নজরুল গীতির আমি আধুনিক গান করেন। কবে কবে ডাক পড়ে আপনার ওখানে? এটাও যে ওখানে আসলে যখন শিডিউল হয় আর কি, ওনাদের যেরকম ইয়ে হয় আসলে। আপনি কি রেডিও সারাবেলার তালিকাভুক্ত শিল্পী? আমি রেডিও সারাবেলা। খুব ভালো লাগলো আর কি, খুব ভালো লাগলো আর কি। জি জি। আমি এখন গানের পরে আপনার গান আরো শুনবো, তার আগে আমি চলে যাচ্ছি একটু কবিতা লাইনে। আপনি কবিতা লেখেন, যদিও কি বলবো যে যারা গান লেখে তারা কবিতাও লেখে। আবার যদি আমার এই সঙ্গীতের অনেক ইতিহাস থেকে যদি দেখা যায় যে অনেকে শুধু গীতিকারই বলে, তাদেরকে আবার কবি বলে না, যেটা অভিযোগটা পুলক বন্দ্যোপাধ্যায় করে গেছে যে আমি আজ পর্যন্ত কবি হয়ে উঠতে পারিনি, আমি গীতিকারই থেকে গেলাম। জানি না ওনার কি মনে কষ্ট ছিল। তো আমি যদি বলি যে আপনি একাধারে একজন গান লেখেন, গীতিকার, আবার আপনি কবিতাও লেখেন, তো এই জগতে কি হবে আসলে? এই জগতে কি আপনার? আমি সরাসরি ভাবে যদি বলি, আমার সাহিত্য বেশ ভালো লাগে। আমি, আপনি জানেনও যে, তো সেটা এক কথা। আর একটা কথা হচ্ছে যে কবিতার লাইন বলতে আমি যদি বলি যে গীতি কবিতা, সেক্ষেত্রে বোধহয় একটু বেশি সম্পর্কযুক্ত হয় গীতি কবিতা। এর আগে আমি হয়তো সময় থাকলে ওই গানটাও শোনাবো।
তো আসলে কখনো কখনো কোনো গানও তো আসলে এক ধরনের কবিতা, হ্যাঁ, ওই গানের মানে কবিতার মধ্যে সুরারোপ করলেই সেটা হয়ে যাচ্ছে গান, তার মানে গীতি কবিতা। তো সেক্ষেত্রে আমি যেহেতু একটু গান টান লিখি, তো ওইভাবেই আসলে কবিতা অঙ্গনে প্রবেশ, বা আপনি ওইভাবেই কবিতার কথাটা বলতে পারেন। তবে কবির বিষয়টা তো বিশাল বড় ব্যাপার, হ্যাঁ, বোধের ব্যাপার, চেতনার ব্যাপার এবং শব্দ গঠনের ব্যাপার, হ্যাঁ, তো সব কিছু মিলে আমি গানের ক্ষেত্রেই হয়তো কবিতাটাকে নিয়ে এসেছি। নাট্যাঙ্গনে কি আপনার পদচারণা আছে কিনা? কোথায়? নাট্যাঙ্গনে? একদমই না। তবে আমি পছন্দ করি যখনই কোথাও মঞ্চ নাটক হয় বা কিছু হয়, সেগুলো আমি ভীষণভাবে উপভোগ করি। এমনকি কখনো কখনো বিশ্ববিদ্যালয় জীবনে আসলে সাংগঠনিক একটা জীবন ছিল, সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘ সময় সম্পাদকের দায়িত্ব পালন করেছি বা বিবিধ দায়িত্ব পালন করেছি, ফলে এগুলো সমন্বয়কারী হিসেবে আমি অনেক সময় কাজ করেছি। সঞ্জয় দা, যদিও অনেক কবিতা, অনেক কবি ভালো ভালো মানে আমাদের পছন্দের আছে, তারপরেও আপনি মূলত কোন কবিদের কবিতাগুলো বেশি পছন্দ করেন যদি বলি? আমার খুব ভালো লাগে জীবনানন্দ দাশের কবিতা। সেই কবিতার গভীরতা, সেই কবিতার যে বোধ, এইগুলো কি এক কারণে যেন আমার খুব ভীষণ টানে। রবি ঠাকুরের কবিতা পড়তে পছন্দ করি। আর কখনো কখনো একটু মনের মধ্যে বিদ্রোহ যদি ভর করে, তখন হয়তো আমি একটু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু কবিতা আমি খুব মানে নিজেই আসলে মাঝে মাঝে কখনো এগুলো পড়ি, নিজে একটু উচ্চারণ করে রাখি। আমি যদি এখন কবিতা আবৃত্তি শুনতে চাই, তাহলে কোন কবির বা আপনার নিজের কিনা আবৃত্তি করবেন? আচ্ছা, নিজের নাকি কোনো কবির? আমি একটা কবিতা একটু পড়ি আর কি। আপনি একটু আগে যেটা বললেন আমার ভাষা আবৃত্তি, না আসলেই তাই, কারণ কবিতা তো চর্চার ব্যাপার, এটা একটা বিশাল শিল্প। সেই শিল্পে আসলে কতটুকু জানি না, কিন্তু আমি একটু পড়তে পছন্দ করি। আমার কবিতার বই থাকে, তো সেখান থেকে একটি কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে, খুব মজার একটা কবিতা, কবিতার নাম হচ্ছে লবণ। লবণ? হ্যাঁ, কবি যিনি লিখেছেন আর কি, ওনার নাম হচ্ছে আদিত্য অনিক। ওনার সাথে আমার কখনো কখনো একটু যোগাযোগ হয় বা হয়েও ছিল। ওনার একটা প্রকাশনীও আছে, উনি ওগুলো নিয়েই আছেন। তো রংপুরে না, ইনি খুব সম্ভবত চট্টগ্রাম অঞ্চলের মানুষ। খুব আদিত্য অনিক। আদিত্য অনিক। তো ওনার এই লবণ কবিতাটা ভীষণভাবে বর্তমান সময়ে বা সাময়িক সময়ে এটা খুব ছড়িয়ে গেছে। সেই কবিতাটা পড়ি। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরোদস্ত সাধারণ। মেয়েটি রূপেও লাবণ্যে, ফ্যাশনেও বসনে আগাগোড়া বিশেষণ। এক ঝাঁক প্রজাপতি উচ্ছল তরুণের ভিড়ে ছেলেটা একেবারেই অপাংতেয়। তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটার দুঃসাহসী অফারে অবাক মেয়েটি কি জানি মনে করে বলল, চলো। মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক ধরফর, আড়ষ্ট জিওবা চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দাও। মেয়েটি অবাক হয়ে বলল, তুমি চায়ে লবণ খাবে নাকি? ছেলেটি বলল, হ্যাঁ, আমার জন্ম নোনা জলের সাগর পাড়ে। নোনা চায়ে চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটি অবাক হয়ে শুনল ছেলেটার কথা, তারপর বলল, আমি কোনোদিন সাগর দেখিনি। আমার বাড়ি পাহাড়ে, ওখানে গাছ হয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতো। সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হলো দিনের পর দিন। তারপর বিয়ে, সংসার এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মারা যাওয়ার পর বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা আছে, লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না। তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম, আর বোকামি ঢাকতে অমন গল্প ফেলেছিলাম। তাই 40 বছর তোমার হাতে লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতে লবণ চা খুব মিষ্টি, খুব মিষ্টি। অসাধারণ, খুবই ভালো লাগলো। তো এই হচ্ছে ব্যতিক্রম ধর্মী, একটু ব্যতিক্রম ধর্মী, তবে বেশ ভালো লাগার একটা কবিতা। ভালো লাগার। তো আমাদের তো সময় চলে যাচ্ছে। আমি কি বলবো, যে আমি মনে মনে ভাবছিলাম যে আচ্ছা, সঞ্জয়ের তো আরো অনেক মানে কভার করার অনেক কথা আছে, তো কেন জানি আমার মনটা চাচ্ছে যে আমি আরেকটি গান শুনবো এখনই কেন মনে হচ্ছে তাই। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে আমি যে গানটি শোনাবো সেই গানটি
আমার রচনা করা, মানে আমার লেখা। হ্যাঁ। ওই যে গীতি কবিতা বললাম, ওই ধাঁচের গান। সুরকার? সুর আমার, লেখা আমার। সুন্দর। আচ্ছা, এবং এই গানটিতে একটি বিশেষ দর্শন আছে, সেটা আছে? হচ্ছে এটা বর্তমানে হচ্ছে কি মাস, সেপ্টেম্বর মাস। হ্যাঁ। এবং সেপ্টেম্বর মাসের শেষ রোববার প্রত্যেক বছর সারা বিশ্বব্যাপী নদী দিবস পালিত হয়। নদী দিবস, হ্যাঁ। তো নিশ্চয়ই সেই পরিবেশ নিয়ে কথায় আসবো। তো এই মাসেই যেহেতু নদী দিবস, হ্যাঁ। আর আমি ব্যক্তিগতভাবে পরিবেশ নিয়ে, নদী নিয়ে কাজ করি, ফলে আমার দায়বদ্ধতা থেকে, শিল্পীর দায়বদ্ধতা থেকে আমি নদী নিয়ে একটি গান করছি। এই গানটার পরেই পরিবেশ নিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গানটিতে দেশকে একটি মানুষের শরীর হিসেবে দেখার চেষ্টা করেছি, যেখানে একজন মানুষের শরীরে যদি রক্ত স্বল্পতা দেখা দেয়, তো সে তো দুর্বল হয়ে পড়বে, আস্তে আস্তে মরে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশের নদীগুলোও কিন্তু তাই, সেই অর্থেই আসলে গানটি লেখা, গাইছি। আজ রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত শূন্য দেশ, কেউ বা কাঁদে সেই জ্বালায়, কেউ বা আছে বেশ। আজ রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত শূন্য দেশ, কেউ বা কাঁদে সেই জ্বালায়, কেউ বা আছে বেশ। সবুজ প্রাণ ম্লান হয় আস্তে আস্তে, তাই এই নদী মোদের প্রাণ, তাই নদী ফিরে চাই। সবুজ প্রাণ ম্লান হয় আস্তে আস্তে, তাই এই নদী মোদের প্রাণ, তাই নদী ফিরে চাই। আজ রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত শূন্য দেশ, কেউ বা কাঁদে সেই জ্বালায়, কেউ বা আছে বেশ। কবিতায় আর পাল তোলা ওই নৌকা ভাসে না, শ্রাবণে ওই নদীর বুকে জোয়ার আসে না। স্বপ্নগুলো আটকা পড়েছে ওই বালু চরে, তাই তো আজ বাংলাদেশে হৃদয় পুড়ে মরে। আজ রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত শূন্য দেশ, কেউ বা কাঁদে সেই জ্বালায়, কেউ বা আছে বেশ। সবুজ ছায়া দেশ যে আজ মরুর পথযাত্রী, রক্ত শূন্য বাংলা মায়ের ভাগ্যে কালো রাত্রি। তাই তো আজ বাংলাদেশের রক্ত ফিরে চাই, রক্তে আগুন জ্বালিয়ে আজ প্রতিবাদী গানে গাই। আজ রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত শূন্য দেশ, কেউ বা কাঁদে সেই জ্বালায়, কেউ বা আছে বেশ। আজ রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত শূন্য দেশ, কেউ বা কাঁদে সেই জ্বালায়, কেউ বা আছে বেশ। কি বলবো, মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ। অভিভূত কণ্ঠ, সুর সব কিছু মিলেই অসাধারণ। তো যাই হোক, এই যে পরিবেশ নিয়ে কথা হচ্ছিল আমাদের, এই গানটির সঙ্গে পরিবেশের একটা যোগসূত্র রয়েছে, অতপ্রতভাবে একটা যোগসূত্র রয়েছে। তো পরিবেশ নিয়ে তো আপনাদের একটা সংগঠন আছে, কি যেন নাম? আচ্ছা, আমি ছাত্রাবস্থায় একটি সংগঠন সংগঠিত করার চেষ্টা করেছি 2015 সালে। এটি হচ্ছে গ্রিন ইকো। গ্রিন ইকো। গ্রিন ইকো এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সুরক্ষায় কাজ করা। আমার যেহেতু পড়ালেখাও করতাম পরিবেশ বিজ্ঞানে, ওই সময়ে এই চেতনার উদ্ভব হয় এবং আমার বিশ্ববিদ্যালয়ে আরেকটি সংগঠন সারা বাংলাদেশব্যাপী কাজ করে, সংগঠনটি রিভারাইন পিপল, নদী নিয়ে কাজ করা সংগঠন, এবং তার পরিচালক
বিশ্ববিদ্যালয় অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ স্যার, তিনি ওই সংগঠনের পরিচালক। তার সাথে থেকেও ওই রিভারাইন পিপল সংগঠনটির মধ্যে দিয়ে পরিবেশে কাজকর্ম শুরু, এবং তারপর রিভারাইন গ্রিনিকোতে এখন সারা দেশে গ্রিনিকো একটি খুব বড় না হলেও সারা দেশের লোকজন মোটামুটি গ্রিনিকোকে চেনে। গ্রিনিকো খুব পরিবেশ সুরক্ষায় খুব আন্তরিকভাবে কাজ করছে। আমাদের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজগুলো কি যদি একটু বলেন। আমরা মূলত পরিবেশ সুরক্ষা বলতে আসলে এখানে জীববৈচিত্র্য সংরক্ষণ বা সচেতনতা, তারপর বৃক্ষায়নের যে সবুজায়নের যে কাজ, তারপর নদী সুরক্ষার যে কাজ, এমনকি শিক্ষার্থীদেরকে পরিবেশ বিষয়ক সভা সেমিনার বা তাদেরকে আসলে সচেতন করার যে কাজগুলো, এর বাইরে কিছু গবেষণার কাজ আছে। আমাদের শিক্ষার্থীরা পরিবেশ নিয়ে গবেষণার কাজ করে, আমরা সেগুলো করাই। তার মানে শিক্ষা, পরিবেশগত সংস্কৃতি তৈরি করা, এই সমস্ত অর্থাৎ পরিবেশ নিয়েই আমাদের মূলত এই কাজগুলো। আমার জানা ছিল যে আপনি সম্ভবত পরিবেশ সম্মত কলম, কি যেন কলমটির নাম বলছিলেন। আচ্ছা, এটি হচ্ছে গ্রিন পেন। গ্রিন পেন, আচ্ছা, গ্রিন পেনের বিশেষত্ব বা বৈশিষ্ট্যটা হচ্ছে এটি কাগজ দিয়ে তৈরি। আমরা সম্প্রতি সময়গুলোতে দেখেছি প্লাস্টিক এবং তার সাথে মাইক্রোপ্লাস্টিক, এই শব্দটা যে ভয়াবহভাবে আমাদের সামনে আসছে বা যেভাবে ক্ষতি করছে, আমরা একটু বিকল্প খোঁজার চেষ্টা করেছি এবং বিকল্প একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আসলে আমরা প্লাস্টিকের বিকল্প হিসেবে কি করতে পারি। তো আমরা একটি সংগঠন, আমরা একদম পুরো পৃথিবীকে হঠাৎ করে পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা মেসেজ দিতে পারি। তো তখন আমরা সেই ধরনের কাগজ ব্যবহার করা শুরু করলাম যে কাগজগুলো পুনরায় ব্যবহার হয়, অর্থাৎ একবার ব্যবহৃত হয়েছে আবার সেটাকে পুনর্ব্যবহার করছি। সেই কাগজগুলোকে আমরা বিশেষ প্রক্রিয়ায় কলম তৈরির কাজ শুরু করলাম, এবং এই কলম আমাদের মানে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কাছে যাওয়া সম্ভব খুব স্বল্প ইয়েতেই। তো এই কলম উৎপাদনের কাজ শুরু করলাম। এখানে আমাদের লক্ষ্য দুইটা: প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা, সেই কলমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল কলমের মতোই লিখে, এবং সেখানে গাছের বীজ সম্পৃক্ত থাকে বলে একটি কলম থেকে আবার একটি গাছের চারা তৈরি হওয়ার সুযোগ আছে। আজকেও আমার শিক্ষার্থী কয়েকজন বলছিলেন, স্যার আমার গাছ থেকে মরিচ গাছের চারা তৈরি হয়েছে। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগলো শুনে যে, হ্যাঁ, এবং একজন বলছে যে আমার গাছে মরিচ ধরছে। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। আর এর মাধ্যমে আমরা কুড়িগ্রামের মতো প্রত্যন্ত এবং দরিদ্র একটি জেলার 20 জন নারীর কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি করার চেষ্টা করেছি বা হয়েছে। কুড়িগ্রামের কোথায় এটা? এটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একদম প্রত্যন্ত গ্রামে দুধকুমার নদের পাড়ে। বাহ, কি করছে তারা? এনারা কলম উৎপাদনের, প্রতিনিয়ত কলম উৎপাদনের কাজ করছেন এবং সেখান থেকে তাদের একটা অর্থনৈতিক সংস্থান আছে। এমনও হয়েছে ঢাকায় গার্মেন্টস শিল্পে কাজ করতেন কয়েকজন নারী, তারা ওই কাজ বাদ দিয়ে নিজের গ্রামে এসে নিজের খেয়ে দিয়ে এখন বাড়িঘর দেখে গরু টরু পালন করছে, প্লাস এই কাজটা করছেন। আচ্ছা ছোটদা, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে সরকার কোনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা এই কাজগুলোতে? না, এই অর্থে আসলে সেইভাবে কোনো পৃষ্ঠপোষকতা, অথবা তাদের দৃষ্টিগোচর করানো হয়েছে কিনা? বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এগুলো তুলে ধরেছে এবং আমরা মিডিয়ার আসলে সত্যিকার অর্থে কৃতজ্ঞ, তারা আমাদের এই কাজগুলোকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, তুলে ধরেছে। তো সেটা আর বিভিন্নভাবে আসলে আমাদের মূলত আমরা মানুষ নিয়ে কাজ করি, মানুষ আমাদেরকে ভালোবাসে, তো সেই ভালোবাসাটা পেয়েছি। সরকারি ওই ধরনের কোনো পৃষ্ঠপোষকতা। আপনারা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করছেন এবং আমাদের দেশে পরিবেশ কি বলবো যে অনেক সংগঠন আছে তারা কিন্তু সক্রিয় না, আপনাদের এই সংগঠন আপনারা একদম গোড়া থেকে কাজ করছেন পরিবেশ নিয়ে, এটি কিন্তু নিঃসন্দেহে একটা কি বলবো যে আপনারা ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনারা কি বলবো যে আপনাদেরকে ওয়েলকাম জানানো উচিত সবাইকে, মাস পিপুলকে। না, আমরাও আজকে এই রেডিও প্রোগ্রামের মাধ্যমে আমি বলবো যে না, সকলকে এগিয়ে আসা উচিত এই পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। না, আমিও আহ্বান করি, আজকে যেহেতু সুযোগ পেলাম, আমি আসলে যারা দেখছেন, শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন, এই পৃথিবী আমাদের মানুষের, এই পৃথিবী আমাদের সমস্ত প্রাণীর, আমরা সকলে মিলেমিশে আসলে পৃথিবীটাকে আরো সুন্দর করি। এটা আমার বিনীত অনুরোধ আপনাদের প্রতি, যে আমরা সবাই মিলে পৃথিবীটাকে সুন্দর করি, একসাথে বসবাস করি, একসাথে চলি, এই পৃথিবীতে আমরা একদম ভরিয়ে তুলি আনন্দে। এটা আমার সকলের প্রতি। অনেক কথা হলো ছোটদা, সেটি হচ্ছে যে এখন আপনি একজন চিত্রশিল্পী বলতে আপনি কি বলবেন এটাকে? ফটোগ্রাফার, চিত্রশিল্পী কি বলা যায়? একজন ফটোগ্রাফারকে চিত্রশিল্পী বলা যায় কোনো না কোনো এক। আচ্ছা, বলা যায়। আচ্ছা আচ্ছা, আপনি খুব ভালো ছবি তোলেন এবং আমার জানা মতে আপনি একটু আগে যে বললেন রিভারাইন পিপুলের যে পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সম্ভবত ছিলেন। আচ্ছা, উনি হচ্ছে যে এই রিভারাইন পিপুলের পরিচালক এবং উনি অনেক ছবি তোলে। আমি তার ফেসবুকে দেখেছি অনেক সেই রকম ছবি, যে ছবিগুলো সেই ছবি আমি বলবো। তো আপনি কি তার
অনুপ্রেরণা যদি বলি নাকি আপনি আপনার ভেতর থেকে আমি একদম আলাদা সত্ত্বে আপনি ছবি তোলার একদম নেশা? সহজ করে বলি, ছোটবেলা থেকে আমার হাত মানে আমার ছবির প্রতি, প্রকৃতির প্রতি একটা টান ছিল, সেটা এক জিনিস। তো ফলে যখন আমার একটা ছোট্ট ক্যামেরা আছে, এখন সেটা ছিল না, তখন ওই ফোন দিয়ে, এমনকি আগের ক্যামেরার ফোন দিয়েও আমি ছবি তোলার চেষ্টা করতাম, সেটা একটা। কিন্তু ডক্টর তুহিন ওয়াদুদ স্যার তিনি আমাকে এই ছবি তোলার ব্যাপারে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন। এমনকি যখন আমার হাতে ক্যামেরা থাকে, আমরা একসাথে অনেকেই ছবি তুলতে যাই বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায়, এবং প্রকৃতি, প্রাণ, প্রকৃতি, পাখি, এই সমস্ত ছবি তোলার চেষ্টা করি, তখন তিনি হাতে ধরে অনেক সময় শিখিয়েছেন। ফলে শুধু অনুপ্রাণিত না, সরাসরি একদম শিক্ষক হিসেবে, একজন প্রশিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে, হাতে কলমে, যাকে বলে হাতে কলমে একদম। ফলে একটা কোনো ছবি তুললে এখন আমরা শেয়ার করি, দেখা হলে ছবি নিয়ে কথা বলি। আমি কিন্তু তার খুব ভক্ত। আচ্ছা আচ্ছা, দূর থেকে জানি, এখনো তার সাথে আমার দেখা হয়নি, আমি তার ভক্ত। নিশ্চয়ই কখনো দেখা হবে। তার গুণের মানে তার যে সবকিছু মিলে আমি তার খুব ভক্ত। আচ্ছা আচ্ছা, তো কতগুলি ছবি তুলেছেন সেরকম, মানে যদি বলি যে সেই ছবিগুলো কোনো ব্যবহার হয়েছে কিনা বা কোথাও ব্যবহার করেছেন কিনা? আমি আসলে কখনো কখনো বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, পরিবেশ নিয়েই লিখি, বিভিন্ন জাতীয় পত্রপত্রিকাতে লিখি, স্থানীয় পত্রপত্রিকায় লিখি। ফলে কোনো কোনো পত্রপত্রিকায় এই ছবিগুলো কখনো কখনো প্রকাশিত হয় বা ছাপা হয়, সেটা একটা। আর এখন তো সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আপনার লেখালেখির একটা ফোরাম আছে, আমি যতদূর শুনেছিলাম বোধহয়, এখন নাই? মানে না, ফোরাম বলতে ওই অর্থে না, মানে লিখতেন? আমি লিখতাম বা এখনো লিখি আর কি। কোথায় লেখেন সেটা? না, লিখি বলতে পত্রপত্রিকায় লিখি, যেমন সামনে নদী দিবস আছে, ফলে নদী দিবসকে কেন্দ্র করে কিছু লেখা হয়েছে, পাঠিয়েছি। যদি বলি যে প্রতি সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পরিবেশের কি দিবস বললেন? নদী দিবস, বিশ্ব নদী দিবস। তখন আপনাদের এই সংগঠনের কি কি অ্যাক্টিভিটি? আমাদের এখন থেকে একদম আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের তো, আমি আমার সংগঠনের ছেলেমেয়েদেরকে আসলে ধন্যবাদ জানাই, তারাই এই সংগঠনের প্রাণ। তারা একদম এই দিবস আসার আগেই, যেমন কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজের ছেলেমেয়েরা একদম লেগে পড়েছে, তারপর হচ্ছে আমাদের রংপুরের যে ছেলেমেয়েরা আছে তারা লেগে পড়েছে। আমরা বিভিন্ন রকম কার্যক্রম করি, এক একবার এক এক রকম। গতবার আমরা নদীর আত্মকথা নিয়ে প্লাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, ধল্লার পাড়ে। একটা নদী কি বলছে, আমি নদী, আমার থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না, আমি কষ্ট পাই। হ্যাঁ, এরকম নদীর কিছু আত্মকথা আমরা তুলে ধরেছিলাম। এবারও আমরা বেশ কিছু, আশা করা যায়, দেখা যাক কি হয়। হ্যাঁ, না নিঃসন্দেহ হবে। আপনাদের কুড়িগ্রামের মানুষরা স্পেশালি ভাবে এই বাংলাদেশের অনেক জেলার চেয়ে আপনারা এগিয়ে আছেন এই জায়গাটায়, এটির কি কারণ দাদা বলুন তো? আমরা হলাম নদী পাড়ের মানুষ। আমরা পলি বয়ে নিয়ে আসে যে নদী, সেই নদীর পাড়ের মানুষ, যে নদীর পাড়ের হাওয়া, সেগুলো মানে খেয়ে খেয়ে বড় হওয়া মানুষ। ফলে আমরা ভাওয়াইয়া অঞ্চলের মানুষ। হ্যাঁ, আমি আসছিলাম, আপনি তো বলে ফেললেন। সেটাই হবে, আপনাদের ভাওয়াইয়া এত প্রসিদ্ধ কেন? আমাদের মানুষ এত মাটির সাথে মিশে যাওয়া মানুষ, যার ফলে আমি জানি না আমরা খুব বড় না ছোট, সেটা মানুষ আসলে সবাই মানুষ। আমরা বলতে চাই যে আমরা মাটির কাছাকাছির মানুষ। আচ্ছা, হারুনিয়াম ছাড়া ভাওয়াইয়া এক লাইন কি বলা যাবে, গাওয়া যাবে? আমি ওই অর্থে হয়তো আর ভাওয়াইয়া ওইভাবে ততটুকু কি হবে, তবে ফান্দে পড়িয়া বগা কান্দেরে যে গানটি আছে, সেই গানটি আমি একটু জাস্ট বলি যে এখানে, হ্যাঁ, গানটার শেষে একদম আছে, বগাকে দেখিয়া বগি কান্দে রে, বগিক দেখিয়া বগা কান্দে রে। এই যে গানের মধ্যে দিয়ে একটা বগাবগিকে দিয়ে মানব হৃদয়ের যে চিত্র তুলে ধরা, সেটি আসলে আমাদের ভাওয়াইয়া, সেটি হচ্ছে মানুষের গান, প্রাণের গান, মাটির গান। গাইবান্ধায় কয় বছর থেকে আছেন? গাইবান্ধায় আছি হচ্ছে চাকরি সূত্রে। কত বছর হবে? বছর দুয়েক। গাইবান্ধা কেমন লাগে? ভীষণ ভালো। সাংস্কৃতিক অঙ্গন থেকে তো গাইবান্ধা আমি মনে করি, আমার যতটুকু জ্ঞান, যে ভীষণ সমৃদ্ধ, এবং এখানকার মানুষকে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এখানকার মানুষও নদী পাড়ের মানুষ, ভীষণ মানুষ, আসলে একদম মাটির মানুষ, আসলে কি বলবো। হ্যাঁ, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি বলি? আমরা একদম শেষের দিকে এসেছি, যদি বলি যে আপনার পরিকল্পনা কি, যেমন আপনি তো একজন শিক্ষক আছেনই, শিক্ষকতা করছেন, পরিবেশ নিয়ে যদি বলি, বা আপনার গান লেখালেখা নিয়ে বলি, বা আপনার গানের কোনো অ্যালবাম বের করবেন কিনা, এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আমার কাছে আসলে মনে হয় মানুষের জীবন তো এক প্রক্রিয়া চলছেই, এর মধ্যে পৃথিবীতে আমরা সবাই এসেছি, যতটুকু পারি আসলে একটু শিক্ষকতার সাথে থাকা, এবং সেই সাথে মানুষের সাথে থাকা,
মানুষের সাথে থাকা। তো আমি হয়তো পরিবেশ নিয়ে মানুষের সাথে থাকি, থাকার সুযোগ তৈরি হয়। তা আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা ওই অর্থে আমি আসলে কি বলতে পারবো কিনা জানি না, তবে মানুষের সাথে আছি, মানুষের সাথেই থাকতে চাই। এবং এটাই পরিবেশ পরিকল্পনা। নিয়ে আজীবন থাকবেন, পরিবেশ রক্ষায় আজীবন যুদ্ধ করে যাবেন। চাই না পরিবেশ রক্ষা নিয়ে যুদ্ধ করতে হোক, আমি চাই যে পরিবেশ এমনি ভালো থাকুক, কিন্তু যদি আসলে সংকট তৈরি হয়, যদি সংকট হয়, তখন আমরা আসলে এগিয়ে এটা তো এসে থাকবেই। আসতে চাই। এখন সেটাই দুঃখজনক। আর যদি থাকবেই। বলি যে সঙ্গীত চর্চা, এটা আমার ভালো লাগে, আমি এটাকে নিজের মতো করে চাই যে এটা থাকুক, ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে শুদ্ধ সঙ্গীতের যে চর্চা সেটা ছড়িয়ে পড়ুক। আচ্ছা, অনেক কথা হলো, বিদায় নেবো এখন শ্রোতা বন্ধুদের কাছে। তার আগে আপনি বিদায় নেন আমাদের শ্রোতা বন্ধুদের কাছে, আপনার কয়েকটি কথা বলে তারপর আমি বিদায় নেব। মিলু ভাই, প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। আমি রেডিও সারাবেলাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোপরি যাদের জন্য কাজ করি, চেষ্টা করি, আমার এই মানুষ, এই বাংলার মানুষ, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে পৃথিবীটাকে, বাংলাদেশটাকে সুন্দর করি। খুব সুন্দর করে বললেন। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা শেষ করছি। আপনারা জানেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সঞ্জয় চৌধুরী। উনি একজন শিক্ষক, পরিবেশবিদ, গায়ক, চিত্রশিল্পী, আরও অনেক পরিচয় এতক্ষণ শুনলেন। খুব ভালো লাগলো তার সাথে আজকের এই আড্ডা সন্ধ্যায়। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে আগামী মঙ্গলবার কোনো এক অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা।